আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নুরুল আমিন মুকুল, প্রভাষক রসায়ন, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো তোমাদেরকে আজকের এই ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় যোজনী, যোজ্যতা ইলেকট্রন ও যোজনী। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যোজ্যতা ইলেকট্রন কি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে আলোচনা করি, বন্ধুরা তোমরা দেখো, হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা 1 এবং ইলেকট্রন একটাই থাকে, এর ইলেকট্রন 1s1। আবার যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা বোর্ডের দিকে একটু ভালো করে খেয়াল করো, 1s2। লিথিয়ামকে যদি আমরা লিখি লিথিয়াম 3, 1s2 2s1। আচ্ছা, বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই, বেরিলিয়াম 4, এখানে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। আচ্ছা, এভাবে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের বহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, কাজেই এর যোজ্যতা ইলেকট্রন 1। হিলিয়ামের বহিষ্ঠ শক্তি স্তর অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, কাজেই এর যোজ্যতা ইলেকট্রন 2। লিথিয়ামের বহিষ্ঠ শক্তি স্তর অর্থাৎ এখানে আছে 2 নম্বর শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকতেছে, কাজেই লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে বহিষ্ঠ শক্তি স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যেটা বলা আছে 2 নম্বর শক্তি স্তর, এবং সেখানে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2টি, কাজেই ইহার যোজ্যতা ইলেকট্রন 2। তাহলে এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি একটু চার্টের দিকে তাকাই, তোমরা একটু চার্টের দিকে খেয়াল করো, এখানে বিভিন্ন মৌলিক ইলেকট্রন যেগুলো আমরা দেখিয়েছি ডায়াগ্রাম পদ্ধতিতে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর বহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, কাজেই এর যোজ্যতা ইলেকট্রন হবে 1। আবার কার্বনের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন, অর্থাৎ এখানে 2 নম্বর শক্তি স্তরটা আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর এবং সেখানে 4টি ইলেকট্রন বিদ্যমান, কাজেই কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। আবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি ইলেকট্রন ডায়াগ্রাম পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখেছি, এখানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং 2 নম্বর শক্তি স্তরে হচ্ছে 6টি ইলেকট্রন। তাহলে যেহেতু এর বহিষ্ঠ শক্তি স্তর অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 4, কাজেই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। আবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি এর ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন, অর্থাৎ সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান, কাজেই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। তাহলে বন্ধুরা, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারছো যে কোন মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেইটি তার যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার আশা করি। এখন আমরা যদি যোজনী সম্পর্কে আলোচনা করি, যোজনী কথাটার শব্দ দিয়ে আমরা কি বুঝি? তোমরা জানো যোজন, যোজন সম্পর্কে তোমরা জেনেছো? যোজন হচ্ছে কোন একটি পদার্থকে জোড়া লাগানো। আমার এখানে তোমরা দেখতে পাচ্ছো 3টি বলপেন, এটা কিন্তু বিচ্ছিন্ন ভাবে আছে। এই 3টাকে আমরা যদি জোড়া লাগাতে চাই, অবশ্যই কোনো একটি বস্তুর প্রয়োজন হবে। যেমন আমি যদি দেখো এখানে এই গার্টার দিয়ে বলপেন 3টাকে আমরা একত্রে জোড়া লাগাচ্ছি, এখন কি 3টা একসঙ্গে হয়ে গেল, জোড়া হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে যোজন আমরা সৃষ্টি করছি কি দিয়ে? একটা গার্টার বা রাবার দিয়ে। তাহলে এখানে গার্টার বা রাবারটা হবে কি এই বলপেনগুলোর বা কলমগুলোর যোজনী।
আবার একইভাবে আমরা যদি একটা সুতা দিয়ে যদি আমরা এরকম একটা বন্ধন সৃষ্টি করি, দেখো আমরা বন্ধন সৃষ্টি করলাম, সেক্ষেত্রে তিনটে একসঙ্গে হয়ে গেল। এখানে তাহলে আমার যোজনী হবে বল পেনগুলার ক্ষেত্রে এই সুতাটা, তাই না? কিন্তু আমরা যদি রসায়নের পরিভাষায় দেখি, আমাদের বিভিন্ন যৌগগুলোর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যোজনী বিষয়টা নিয়ে। আমরা বিভিন্ন যৌগের ক্ষেত্রে দেখে থাকি, যেমন পানির মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাই না? এখানে দেখো অক্সিজেনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে এই বন্ধনটা ঘটেছে। এখানে যোজন সৃষ্টি করেছে কে? দুইটি ইলেকট্রন। আবার এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন যোজন সৃষ্টি করছে। তাহলে এখানে যোজনী হবে ইলেকট্রনগুলোই। তাহলে কোনো একটা মৌলের যতটি ইলেকট্রন বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে, সেটা শেয়ারের মাধ্যমে হতে পারে বা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে হতে পারে, সেই ইলেকট্রন সংখ্যাগুলা তার যোজনী নির্দেশ করে। যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম কোন মৌলের যে সর্বোচ্চ স্তরের যে যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রনগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেইগুলো তার যোজনী নির্দেশ করে। সাধারণত 1 2 3 4 যেগুলোর যোজ্যতা ইলেকট্রন থাকে, সেগুলোই তার যোজনী নির্দেশ করে। আবার যেগুলো 5 6 7 8 এগুলো যাদের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন থাকবে, সেই সকল ইলেকট্রন 8 হতে বা 8 হতে ওই ইলেকট্রন সংখ্যা বাদ দিলে যা থাকবে সেটাই ওই মৌলের যোজনী নির্দেশ করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো আমরা এর আগে যেটা দেখাইলাম, যেমন হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হলো 1, তাই না? আবার লিথিয়ামের যোজনী বা বেরিলিয়ামের যোজনী 2। আবার যদি আমরা এখানে আমরা দেখছি যে অক্সিজেনের যোজনী, আমাদের এখানে যোজ্যতা ইলেকট্রন ছিল, এখানে 8 থেকে 6 বাদ দিলে যা থাকবে সেটি হবে তার যোজনী। অক্সিজেনের যোজনী কত হবে? 2। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এইভাবে আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে যাই, ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টি। তাহলে 7টি থাকলে আমরা এখানে 8 বাদ দেব, 8 - 7, সেক্ষেত্রে এই যোজনী হবে 1। আচ্ছা, আসলে যোজনী হচ্ছে কোন মৌলের একটি পরমাণু অপর কোন মৌলের একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। যোজনীর অপর নাম যোজ্যতা। ঠিক আছে, এটা আমরা আবার পরিমাপ করি হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন, ক্লোরিন বা অক্সিজেন দিয়ে আমরা কোন যৌগের মধ্যে অপর মৌলের যে যোজনীটা নির্ণয় করতে পারি। সেটা যদি হাইড্রোজেনের শান্ত যোজনী আমরা 1 ধরি, বন্ধুরা। আচ্ছা, হাইড্রোজেনের যোজনী সর্বদাই 1। এই হাইড্রোজেন দেখা যাচ্ছে যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে আমার কি তৈরি করে? হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে। যেহেতু হাইড্রোজেন একটি ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড এইরকম, কাজে ক্লোরিনের যোজনীও 1। ক্লোরিনের যোজনী 1। একইভাবে আমরা যদি অক্সিজেনের সঙ্গে দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটি অক্সিজেনের সঙ্গে 2টি হাইড্রোজেন যুক্ত হয়, কাজেই অক্সিজেনের যোজনী কত বন্ধুরা? অবশ্যই 2। ঠিক আছে, এখন তোমরা যদি এভাবে নির্ণয় করো, আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে দেখব যে অক্সিজেনের যোজনী যদি কোনো একটি যৌগের দ্বিমৌল যৌগ যেটা অক্সিজেন যুক্ত থাকে, সেখানে অক্সিজেনের দ্বিগুণ সংখ্যা, অক্সিজেন পরমাণুর দ্বিগুণ সংখ্যাটাই হবে ওই মৌলের যোজনী। যেমন আমরা যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে একটু খেয়াল করি, অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে অ্যালুমিনিয়ামের যোজনী, এখানে তোমরা খেয়াল করো
অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে? এখানে অক্সিজেন পরমাণু আছে 3টি, তাহলে সেই হিসাবে 3 2 6টি হওয়ার কথা হলো অ্যালুমিনিয়ামের যোজনী, কিন্তু অ্যালুমিনিয়াম এখানে আছে 2টি পরমাণু, তাহলে 2টি পরমাণুর জন্য যদি 6টি যোজ্যতা হয় তাহলে একটির জন্য হবে 3, কাজে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। বুঝতে পারছো বন্ধুরা? আবার যদি মনে করো আমরা সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখি, সোডিয়াম অক্সাইড এই যৌগে যদি আমরা সোডিয়ামের যোজনী নির্ণয় করতে চাই, সোডিয়ামের যোজনী কত হবে বন্ধুরা? আমরা বলছিলাম কোন যৌগে, অক্সিজেন যুক্ত কোন যৌগে অক্সিজেন পরমাণুর সংখ্যার দ্বিগুণ সংখ্যা উক্ত মৌলের যোজনী নির্দেশ করে। যেহেতু এখানে অক্সিজেন আমাদের একটি পরমাণু আছে, এর দ্বিগুণ সংখ্যা আছে 2, তাহলে সোডিয়ামের যোজনী এখানে 2, 2টি পরমাণুর জন্য 2, তাহলে একটি সোডিয়ামের জন্য যোজনী হবে 1। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যোজনী আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আবার কোন কোন মৌলের একাধিক যোজনী থাকে, এই ধরনের মৌলের যোজনীকে আমরা বলি যে পরিবর্তনশীল যোজনী। এই ধরনের যোজনীর মধ্যে যেমন আছে আমাদের আয়রনের যোজনী 2 এবং 3, তাহলে এই আয়রনের যোজনীকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। আবার নাইট্রোজেনের যোজনী 1 2 3 4 5, তাহলে নাইট্রোজেনের যোজনীটা পরিবর্তনশীল যোজনী। আবার কার্বনের যোজনী 2 4, এই সকল যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। যে সকল মৌলের একাধিক যোজনী থাকে সেই সকল মৌলের যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। এই পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে যোজনীটা ব্যবহৃত হয় কোন যৌগ গঠনকালে সেই যোজনীটিকে বলছে সক্রিয় যোজনী, এবং সর্বোচ্চ ওই মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে আমরা সুপ্ত যোজনী পাই। বন্ধুরা এখানে আমরা বুঝতে পারলাম যে সক্রিয় যোজনী কি। সক্রিয় যোজনী আমি আবারও বলতেছি, কোন মৌলের যৌগ গঠনে ব্যবহৃত যোজনী হচ্ছে তার সক্রিয় যোজনী, আর কোন একাধিক যোজনী বিশিষ্ট মৌলের যে বেশি সংখ্যক যে যোজনীটা সেটা হবে তার সক্রিয় যোজনী, এবং সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী, এবং সক্রিয় যোজনীর পার্থক্যটাই হবে উক্ত মৌলের সত্য যোজনী। তাহলে বন্ধুরা আজকে আমরা যে আলোচনা থেকে বুঝতে পারলাম যে যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম, এবং যোজ্যতা ইলেকট্রনের মধ্যে যোজনী কি, যোজনীগুলোর মধ্যে আবার আমরা কিভাবে পরিমাপ করব কোন যৌগ থেকে। এছাড়া আমরা আজকে যে জিনিসগুলো জানতে পারলাম, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, তাই না, এগুলো একটু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। তোমাদের পঞ্চম অধ্যায় বইয়ের 5.03 টেবিলে যে সকল মৌলের প্রতীক এবং যোজনী দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে করবা, এগুলো তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা আর বেশি কিছু আলোচনা করব না। তোমরা পঞ্চম অধ্যায়ের 5.03 টেবিলে বিদ্যমান মৌলগুলোর প্রতীক এবং যোজনী ভালোভাবে আয়ত্ত করবে। ঠিক আছে, তাই এই ক্লাসগুলোর সময় তোমাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা আমাকে অবশ্যই জানাবা। তোমাদের আরো কোনো জানার বা আমার বলার কিছু যদি গ্যাপ থেকে থাকে, তোমাদের আরো কিছু জানার ছিল, সেই জিনিসগুলো কমেন্টসে জানাবা, তাহলে আমি পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব। এই ক্লাসগুলো তোমাদের সবার মাঝে ছড়াই দেওয়ার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করবা, কমেন্টস করবা, এবং আমার ক্লাসটা সরাসরি পাওয়ার জন্য তোমরা এই পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা যৌগমূলক এবং রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।